আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের লেকচার 17তে। আমরা গত ক্লাসগুলোতে বেনজিনের বহু প্রতিস্থাপন এবং অরিয়েন্টেশন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা বেনজিনের যে অরিয়েন্টেশনগুলো হয়, বেনজিন বলয়ের সক্রিয়তাকারী যে গ্রুপগুলো থাকে, বলয়ের নিষ্ক্রিয়তা দানকারী যে গ্রুপগুলো থাকে, তাদের কারণে বেনজিন বলয়ে যে প্রভাবগুলোর সৃষ্টি হয় সেই প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। এই লেকচারটা কন্টেন্টটা কথাগুলো তোমাদের কাছে মনে হবে যে একই কথা আমি বারবার বলছি, কিন্তু কথাগুলো একটা কথাই। মূল কথা হলো যে বেনজিন বলয়ে যদি কোনো সক্রিয়তা দানকারী কোনো গ্রুপ থাকে, সেই সক্রিয়তা দানকারী গ্রুপ বেনজিন বলয়কে সক্রিয়তা দান করবে, সেই সাথে সে ইলেকট্রন ঘনত্ব বেনজিন বলয়ে বৃদ্ধি করবে। অর্থাৎ যে গ্রুপটা যুক্ত থাকবে সেই গ্রুপটা বেনজিন বলয়ে ইলেকট্রন দান করবে, আর যেই গ্রুপটা বেনজিন বলয়কে নিষ্ক্রিয়তা দানকারী গ্রুপ, সেই গ্রুপটি যখন বেনজিন বলয়ে যুক্ত থাকবে সেই গ্রুপটি বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে হ্রাস করে দিবে এবং বেনজিন বলয়ের নিষ্ক্রিয়তার কারণ হয়ে দাঁড়াবে। এখন এই ধরনের গ্রুপগুলোর উপস্থিতির কারণে একটা আবেশের তৈরি হয়। একটি গ্রুপের প্রভাবে বেনজিন বলয়ের বিভিন্ন ধরনের যেই ক্যারেক্টারিস্টিকের পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে আবেশীয় ফলাফল। আমরা আজকের পড়াটা অনেকটা থিওরিটিক্যাল, এর জন্য আমি একটু তোমাদেরকে বইয়ে এই আলোচনাগুলো আছে, আমি একটু বই থেকেই তুলে এনে একটু তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো, আবেশীয় ফল সম্পর্কে যদি বলি, কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু বলতে কার্বন পরমাণুর সাথে সেটা হ্যালোজেন পরমাণু হতে পারে, অন্য যে কোনো ধরনের মূলক হতে পারে, দ্বারা সিগমা বন্ধনের পোলারিকরণ। যে কার্বন পরমাণুটার সাথে বেনজিন বলয়ের 1 নম্বর কার্বনের সাথে সিগমা বন্ধনে যে কোনো ধরনের যে গ্রুপগুলো যুক্ত থাকে এবং এর ফলে পোলারিকরণ বলতে কার্বন এবং সেই গ্রুপটার মধ্যে ইলেকট্রনের একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যদি এই গ্রুপটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক হয়, সেটা যে করবে কার্বন এবং তার মধ্যে যে বন্ধন ইলেকট্রনটা রয়েছে সেই বন্ধন ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নিবে। নিজের দিকে টেনে নিলে এই মৌলটার ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং এর সাথে সংযুক্ত কার্বন পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হবে, এবং ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হওয়া মানেই হচ্ছে পোলার আয়নের সৃষ্টি হওয়া এবং পোলারিকরণ এর ঘটনাটা ঘটে। অর্থাৎ কার্বন পরমাণুর সাথে যুক্ত এক্স পরমাণু দ্বারা সিগমা বন্ধন, অবশ্যই তারা সিগমা বন্ধনে যুক্ত থাকে, কিছু কিছু ক্ষেত্রে দ্বিবন্ধনে যুক্ত থাকে, পোলারিকরণকে এক্সের আবেশীয় ধর্ম বলা হচ্ছে। আবেশীয় ধর্মটা হচ্ছে যেই গ্রুপটা যুক্ত আছে তার, আবেশীয় ধর্মটা কার্বনের না, কারণ এই গ্রুপের উপস্থিতির কারণেই এই নতুন যেই ধর্মটা বা নতুন যে পোলারিকরণটার সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র এই গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার্বনের সাথে অনেক বেশি হওয়ার কারণে। এ কারণে আবেশীয় ধর্মটাকে বলা হচ্ছে ওই সংযুক্ত সেই গ্রুপটার। যদি কার্বন অপেক্ষা এক্সের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তখন এক্সের আবেশীয় ধর্মকে আমরা বলবো ঋণাত্মক আবেশীয় ফল। আবার অ্যালকাইল মূলক, তাহলে আবেশীয় ফলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল আর একটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। তাহলে ঋণাত্মক কাকে বলবো? যদি কার্বন পরমাণুর সাথে এমন কোনো মূলক যুক্ত থাকে যেগুলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার্বনের সাথে অনেক বেশি, তার মানে সেই ইলেকট্রনকে কার্বন এবং তার মধ্যকার যে ইলেকট্রনটা হচ্ছে সেটাকে নিজের দিকে টেনে নিবে, সেই ধরনের মৌল যদি থাকে তখন যে আবেশীয় ধর্মটা সৃষ্টি হবে তাকে আমি বলবো ঋণাত্মক আবেশীয় ফল। আবার অ্যালকাইল মূলক সমূহ যেমন মিথাইল মূলক, তারপর হচ্ছে ইথাইল মূলক থাকতে পারে, এই ধরনের মূলক থাকতে যেটা হয় তারা ইলেকট্রনকে নিজের দিকে টানে না, বরং তাদের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে সে বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব সিগমা বন্ধনের কার্বন পরমাণুর দিকে সরে যায়, ফলে অ্যালকাইল মূলককে আমরা বলতে পারি ধনাত্মক আবেশীয় ফলাফল প্রদর্শন করে। তার মানে মিথাইল মূলক, ইথাইল মূলক, এই ধরনের অ্যালকাইল মূলকগুলো বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে, তারা দেখাচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। আর তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা হ্যালোজেন সমূহ
বন্ধন ইলেকট্রন যেহেতু নিজের দিকে টেনে নিচ্ছে, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার্বনের তুলনার সাথে অনেক বেশি হওয়ার কারণে তারা যেই ফলটা দেখাচ্ছে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল। তার মানে আবেশীয় ফলকে আমি দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল, আরেকটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যাড থাকে তাহলে হবে ঋণাত্মক আবেশীয় ফল, যদি অ্যালকাইন মূলকযুক্ত থাকে তাহলে হবে ধনাত্মক আবেশীয় ফল। এবার আসা যাক ধনাত্মক এবং ঋণাত্মক আবেশীয় প্রভাব সম্পর্কে যদি আমরা একটু অল্প বিস্তর একটু আলোচনা করি। যেমন দেখো, এখানে আমি দুইটি যৌগ লিখেছি। এখানে একটা ছোট প্রশ্ন তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে ইথানেল CH3CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের দ্বিতীয় সদস্য ইথানেল। আর এটা হচ্ছে একটি কিটোন CH3COCH3, প্রোপানন, 3 কার্বনের একটি কিটোন। এই দুটার মধ্যে যদি আমি দেখি ধনাত্মক আবেশীয় প্রভাবের ক্ষেত্রে, এই দুটার মধ্যে যদি আমি সক্রিয়তা বিবেচনা করি, এই দুটোর মধ্যে যদি আমরা সক্রিয়তার চিন্তা করি তাহলে কোনটা বেশি সক্রিয় হবে? ইথানল সবচেয়ে বেশি সক্রিয় হবে নাকি প্রোপানন বেশি সক্রিয় হবে? এখন এইটা আমি কিভাবে ব্যাখ্যা করব, এবং সেটাকে তোমাকে বলা হবে যে আবেশীয় প্রভাবের মাধ্যমে ইথানল এবং প্রোপাননের মধ্যে কোনটি বেশি সক্রিয় ব্যাখ্যা করো। আমি প্রশ্নটা আবার বলছি যে আবেশীয় ফলাফলের মাধ্যমে ইথানল এবং প্রোপাননের মধ্যে কোনটি অধিক বেশি সক্রিয়তা প্রদর্শনকারী ব্যাখ্যা করো। ইথানল এবং প্রোপাননের মধ্যে কোনটি বেশি সক্রিয় আবেশীয় প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করো। এবং এই ব্যাখ্যাটা সরাসরি তোমাকে আবেশীয় প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেশীয় প্রভাবের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে হবে। এবার দেখো এই ধরনের যৌগগুলোতে আবেশীয় প্রভাবটা কিভাবে সৃষ্টি হয়। CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। আবেশীয় ফলাফলকে ব্যাখ্যা করার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে যে যৌগটা দেয়া থাকবে এর মধ্যে আমাকে সবার আগে বেছে নিতে হবে যে তড়িৎ ঋণাত্মক মৌল এই যৌগের মধ্যে আছে কিনা। দেখো CH3CH2Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই মৌলটা হচ্ছে ইথাইল মূলক, আমার সাথে ক্লোরাইড যুক্ত রয়েছে, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড যৌগে ক্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, আর এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল মূলক CH3CH2, ইথাইল মূলক যুক্ত আছে। ইথাইল ক্লোরাইডের মধ্যে আমি যদি এখন এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে পোলারিটির কথা চিন্তা করি, এখানে একটা বন্ধন রয়েছে, এই বন্ধনের যে ইলেকট্রনটা রয়েছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার কারণে এই বন্ধন ইলেকট্রনকে ক্লোরিন তার নিজের দিকে টেনে নেবে। যখন সেই ইলেকট্রন ঘনত্ব তার দিকে সরে আসবে তখন তার মাথায় একটা ডেল মাইনাস চার্জের সৃষ্টি হবে। যেহেতু এই কার্বন এবং ক্লোরিনের মধ্যকার বন্ধন ইলেকট্রনকে ক্লোরিন একাই টেনে নিয়েছে, তখন কার্বনের ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে এবং কার্বনের মাথায় চার্জ হয়ে যাবে ডেল মাইনাস। এই অবস্থাটা তৈরি হয়েছে CH2 এবং Cl এর মধ্যে। পাশেই একটা মূলক রয়েছে, সেটা হচ্ছে মিথাইল মূলক CH3। CH3 মূলকের ধর্ম হচ্ছে সে বেঞ্জিন বলয়ে যুক্ত থাকুক অথবা কোনো একটা নর্মাল চেইনের সাথেই, মুক্ত শিকলের সাথেই যুক্ত থাকুক, সে ইলেকট্রন দান করবে। তাহলে মিথাইল মূলকটা ইলেকট্রন দান করবে। যখন এই মিথাইল মূলক ইলেকট্রন দান করবে তখন এই কার্বনের এই ধনাত্মক যেই আবেশীয় ফলাফলটি তৈরি হয়েছিল, এখানে তৈরি হয়েছে ক্লোরিনের ঋণাত্মক আবেশীয় ফল, এই কার্বনে তৈরি হয়েছে ধনাত্মক আবেশীয় ফল। এই ধনাত্মক আবেশীয় ফলাফলটা এই মিথাইল মূলকটা হ্রাস করে দেবে। এটাই হলো আমাদের ধনাত্মক আবেশীয় আবেশীয় ফল। কিভাবে ব্যাখ্যা করলাম যে প্রথমে আমি এই অংশটাকে বাদ দিয়ে শুধুমাত্র ক্লোরাইড এবং তার পার্শ্ববর্তী কার্বনের সাথে তার বন্ধনটাকে নিয়ে একটা পোলারিটির কথা চিন্তা করলাম, ডেল মাইনাস ডেল প্লাস। কীভাবে তৈরি হলো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে ইলেকট্রনকে ক্লোরিন তার নিজের দিকে টেনে নিয়েছে, আর এই কারণে এই কার্বনটা হয়ে গেছে ডেল প্লাস আর এটা হয়ে গেছে ডেল মাইনাস। এবং এই ডেল প্লাস অবস্থায় পার্শ্ববর্তী মিথাইল মূলক তার ইলেকট্রন দান করে দিয়ে এই ডেল প্লাসটাকে পোলারিটি হ্রাস করে দিচ্ছে। ফলে এই কার্বন এবং ক্লোরিনের মধ্যবর্তী যে বন্ধনের যে পোলারিটিটা তৈরি হয়েছিল সেটা হ্রাস হয়ে গেছে শুধুমাত্র মিথাইল মূলকের উপস্থিতির কারণে। এটা হলো ধনাত্মক মেসোমারিক প্রভাব। এবার আসো, এই যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে বললাম, ইথানল এবং প্রোপাননের মধ্যে সক্রিয়তা কোনটি বলের সক্রিয়তা দানকারী বা কোনটি অধিক সক্রিয়, মানে সোজা প্রশ্ন যে ইথানল এবং প্রোপাননের মধ্যে কোনটি অধিক সক্রিয় এবং কোনটি কম সক্রিয়, এটা ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে ব্যাখ্যা করা।
এখানে ব্যাখ্যাটা যদি আমরা একটু খেয়াল করি, ইথানলের যে কার্বনিল মূলকটা রয়েছে, একটু আমরা চিত্রটা যদি একটু কাছাকাছি থেকে খেয়াল করি, এখানে যে কার্বন মূলকটা আছে, আমরা জানি কার্বনের সাথে এই অক্সিজেনটা ডাবল বন্ডে থাকে, আর সিঙ্গেল বন্ডে থাকে হাইড্রোজেন, আর এখানে মিথাইল মূলক যুক্ত রয়েছে। তোমরা জানো অক্সিজেন এবং কার্বনের মধ্যকার সম্পর্কটা কিন্তু অনেকটা তড়িৎ-ঋণাত্মক পার্থক্য বেশি হওয়ার কারণে, অক্সিজেন অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক হওয়ার কারণে সে বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় এবং কার্বনের ইলেকট্রন তখন কম থাকে। তার মানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা ডেল প্লাস এবং ডেল মাইনাস অবস্থার সৃষ্টি হয়। অক্সিজেনের মাথায় থাকে ডেল মাইনাস, কার্বনের মাথায় থাকে ডেল প্লাস চার্জ, অর্থাৎ এখানেও একটা পোলারিটির সৃষ্টি হয়। পোলারিটির সৃষ্টি হয় কিন্তু পার্শ্ববর্তী মিথাইল গ্রুপের উপস্থিতির কারণে এই পোলারিটিটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, ইথানলেরটা আমরা এতটুকু বুঝলাম। এখন প্রোপাননের ক্ষেত্রে কি হয়? প্রোপাননে এখানে কার্বন আর অক্সিজেনের একটা ডাবল বন্ড রয়েছে, এখানেও একটা মিথাইল গ্রুপ রয়েছে, এখানেও একটা মিথাইল গ্রুপ রয়েছে, এবং এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে পোলারিটির কারণে ডেল প্লাস এবং ডেল মাইনাস চার্জের সৃষ্টি হচ্ছে। ভালো কথা। এখন মিথাইল মূলক আর দুইটা মিথাইল মূলক, আমরা আগে দেখেছিলাম একটা মিথাইল মূলক ছিল, তাহলে একটা মিথাইল মূলকের উপস্থিতির কারণে কার্বনের ডেল প্লাস চার্জটা কিছুটা মিনিমাইজ হয়ে যাবে, আরেকটা মিথাইল মূলকের কারণে কার্বনের ডেল মাইনাস ডেল প্লাস যে চার্জটা হচ্ছে সম্পূর্ণভাবেই মিনিমাইজ হয়ে যাবে। তার মানে কার্বনের যে ধনাত্মক মেসোমারিক প্রভাবটা ছিল সেটা প্রোপাননে সম্পূর্ণভাবেই হ্রাস পেয়ে যাচ্ছে, আর ইথানলের ক্ষেত্রে সেটা হ্রাস পাচ্ছে না, কারণ ইথানলে মাত্র একটা মিথাইল মূলক রয়েছে, আর এখানে এই কার্বনের ক্ষেত্রে দুইটা মিথাইল মূলকের প্রভাব কাজ করছে, আর ইথানলের ক্ষেত্রে কাজ করছে একটা মিথাইল মূলকের প্রভাব। এখানেও ডেল প্লাস এবং ডেল মাইনাস তৈরি হয়েছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, এখানেও তৈরি হয়েছে, কিন্তু এখানে ইথাইল মূলকের মধ্যে দুইটা ইথাইল মূলক থাকার কারণে, মিথাইল মূলক থাকার কারণে যতটুকু মিনিমাইজ করতে পেরেছে কার্বনের ডেল প্লাস চার্জটা, এখানে কিন্তু ততটুকু পারেনি। এবার আমরা উত্তরটা যদি একটু সাজিয়ে লিখি, সেক্ষেত্রে কী লিখতে পারি? দেখো, ইথানলের কার্বনের সাথে একটা মাত্র মিথাইল মূলক ধনাত্মক আবেশীয় প্রভাব দ্বারা যতটুকু ধনাত্মক চার্জ হ্রাস করে, প্রোপাননের কার্বনিল মূলকের সাথে যুক্ত দুইটি মিথাইল মূলক অধিক ধনাত্মক আবেশীয় প্রভাব দ্বারা কার্বনের ধনাত্মক চার্জ বেশি হ্রাস করে। এর ফলে প্রোপাননের কার্বনের প্রতি নিউক্লিওফাইলের আকর্ষণ হ্রাস পেয়ে যায়। নিউক্লিওফাইল কোন ধরনের জিনিসের প্রতি আকর্ষণ হয়? তোমাদের কি খেয়াল আছে? নিউক্লিওফাইলের ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ থাকে। তার মানে এখানে যদি মিথাইল মূলকটা না থাকতো তাহলে কার্বনের একটা ডেল প্লাস চার্জ তৈরি হচ্ছে, এখানেও যদি মিথাইল মূলক না থাকে অন্য কোনো মূলক থাকতো তাহলে সেখানে কার্বনের একটা ডেল প্লাস চার্জ তৈরি হচ্ছে। ডেল প্লাস চার্জের প্রতি নিউক্লিওফাইলের একটা প্রচুর আকর্ষণ থাকবে এবং নিউক্লিওফাইল এখানে সহজে আক্রমণ করে একটি বিক্রিয়া ঘটানোর সম্ভাবনা ছিল। কিন্তু এই মিথাইল মূলকগুলোর উপস্থিতির কারণে যেহেতু কার্বনের সেই ডেল প্লাস চার্জের পরিমাণটা এখানে কমে গিয়েছে, ফলে নিউক্লিওফাইলের আকর্ষণটা হ্রাস পেয়ে গিয়েছে, এবং এ কারণেই প্রোপাননের সক্রিয়তাও ইথানলের তুলনায় হ্রাস পেয়েছে। তাহলে প্রোপাননের সক্রিয়তাটা হ্রাস পেয়ে গেছে ইথানলের তুলনায়। কেন? কারণ প্রোপাননে আমার দুইটা ইথাইল মূলক ছিল আর ইথানলের মধ্যে আমার একটা ইথাইল মূলক রয়েছে, তাহলে সবচেয়ে বেশি সক্রিয়তা হ্রাস পেয়েছে প্রোপাননে, তার মানে সক্রিয় হচ্ছে আমার ইথানল। তাহলে ইথানল এবং প্রোপাননের মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে আমাদের ইথানল, এবং প্রোপানন এর থেকে কম সক্রিয়। কেন? প্রোপাননের মধ্যে দুই দিকে দুইটা মিথাইল মূলক মাঝখানে তৈরি হওয়া কার্বন প্লাসের ডেল্টা প্লাসের ধনাত্মক আবেশীয় প্রভাবকে মিনিমাইজ করে ফেলে, যেটা এখানে শুধুমাত্র একটা মিথাইল মূলক মিনিমাইজ করে। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। তোমরা যদি আরেকবার একটু নিজেরা 2-3বার রিডিং পড়ো। রসায়নের ক্ষেত্রে তোমাদের যে সাজেশনটা আমি সবসময় করবো, কোনো একটা প্রশ্ন যদি না বুঝো, কঠিন মনে করে এটাকে ফেলে দিও না। তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়বে, বোঝার চেষ্টা করবে যে প্রশ্নে আসলে আমাকে কী জানতে চেয়েছে, এরপরে উত্তরটা খুব সুন্দরভাবে পড়বে। একবারে হয়তো বুঝবে না, আরেকবার পড়বে, 2বার 3বার, এভাবে অনেকবার পড়ার পরে একটা সময় দেখবে তোমার ব্রেন ঠিকই মেইন জিনিসটা ধরতে পারবে যে আসলে প্রশ্নে কী চেয়েছে আর এখানে কী বলেছে। কারণ কেমিস্ট্রির উত্তরগুলো কিন্তু খুব সোজা, তোমার কী হয়েছে, কেন হয়েছে ব্যাখ্যা করো, এবং একটাই কারণ থাকে। এবং এই ইথানল এবং প্রোপানলের এই ছোটো প্রশ্নটা দিয়ে আমি এখানে যে কোনো ধরনের অ্যালডিহাইড দিতে পারি, যে কোনো ধরনের কিটোন দিয়ে আমি একই প্রশ্ন কিন্তু করতে পারি। সবসময় যে ইথানল এবং প্রোপানন দিয়ে প্রশ্নটা আসবে তা নয়, সেখানে আমি মিথানলও দিতে পারি, তারপর হচ্ছে আমরা অন্য কোনো একটা কিটোন দিলাম,
সেক্ষেত্রে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ব্যাখ্যা কিন্তু এটাই থাকবে, তোমাকে তোমার মতো করে ব্যাখ্যাটা তখন সাজিয়ে লিখতে হবে। কিন্তু মেইন জিনিসটা তোমাকে জানতে হবে যে মিথাইল মূলকের কাজ কী। মিথাইল মূলকের কাজ হলো ইলেকট্রন দান করা, সেটা বেঞ্জিন বলয়ে থাকুক অথবা মুক্ত শিলকে থাকুক, যেখানেই থাকুক মিথাইল মূলক অবশ্যই ইলেকট্রন দান করবে। এবার আসো ঋণাত্মক আবেশীয় প্রভাব। ঋণাত্মক আবেশীয় প্রভাব কাদেরকে বলবো? যদি বেঞ্জিন বলয়ের সাথে কোনো ধরনের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা তড়িৎ কোনো মৌল যুক্ত থাকে, সেক্ষেত্রে তখন আমাদের বলয়ের সক্রিয়তা হ্রাস পেয়ে যাবে। এটা কি বলা হচ্ছে? ঋণাত্মক আবেশীয় প্রভাব। এরপরে আসো মেসোমারিক প্রভাব সম্পর্কে যদি আমরা বলি, কোনো জৈব যৌগের অনুস্থ পাইবন্ধন এবং মুক্তচর ইলেকট্রনের মিথস্ক্রিয়ার ফলে, অর্থাৎ আমরা জৈব যৌগে এমন অনেক যৌগ দেখি যাদের মধ্যে দ্বিবন্ধন রয়েছে এবং তাদের মধ্যে এমন কোনো একটা মৌল থাকে, যেমন অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। আমরা জানি যে এদের মাথায় কতগুলো মুক্তচর ইলেকট্রন থাকে। মুক্তচর ইলেকট্রন এবং পাইবন্ধনের মধ্যে একটা মিথস্ক্রিয়ার ফলে একটা পোলারিটির সৃষ্টি হয় এবং সেই পোলারিটিকে বলা হচ্ছে মেসোমারিক প্রভাব। আর আবেশীয় প্রভাব কাকে বলছে? আবেশীয় বলছে সিগমা বন্ধন থাকতে হবে কার্বনের বেঞ্জিন বলয়ের সাথে অথবা মুক্ত শিকলের সাথে আমাদের সিগমা বন্ধনে যুক্ত কোনো একটা মৌলের যেই ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রনের ঘনত্ব হ্রাস বা বৃদ্ধির যে ঘটনাটা, সেটা হচ্ছে আবেশীয় প্রভাব। আর মেসোমারিকের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো জৈব যৌগের অনুস্থ পাইবন্ধন মানে পাইবন্ধন এবং মুক্তচর ইলেকট্রন এই দুইটার উপস্থিতি থাকতে হবে। তার মানে আমাকে পাইবন্ধন এবং মুক্তচর ইলেকট্রনের মিথস্ক্রিয়ার ফলে এক ধরনের যে পোলারিটির সৃষ্টি হয়, সেটাকে মেসোমারিক প্রভাব বলে। এবং এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক প্রভাব এবং একটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক প্রভাব। ধনাত্মক মেসোমারিক প্রভাব কাকে বলে? ইলেকট্রন সঞ্চরণশীলতার মাধ্যমে অণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং অণুকে সক্রিয় করে তোলে, তাহলে তাকে সেই প্রভাবকে বলা হবে ধনাত্মক মেসোমারিক প্রভাব। যেমন অ্যানিলিনের NH2 গ্রুপে খেয়াল করো, অ্যানিলিনের NH2 যে গ্রুপটা আছে, এখানে নাইট্রোজেন রয়েছে এবং নাইট্রোজেনে এখানে মুক্তচর ইলেকট্রন রয়েছে, ফলে গ্রুপ ধনাত্মক মেসোমারিক প্রভাবের কারণে অ্যানিলিনের সক্রিয়তা, তার মানে অ্যানিলিন হচ্ছে একটা সক্রিয়তা দানকারী গ্রুপ এবং অ্যানিলিনের মধ্যে মুক্তচর ইলেকট্রন থাকে। মুক্তচর ইলেকট্রনের কারণে এখানে আমাদের যেই প্রভাবটা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ধনাত্মক মেসোমারিক প্রভাব এবং এটা বলয়কে সক্রিয়তা দান করছে, ইলেকট্রন সঞ্চরণশীলতার মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। আর ঋণাত্মক মেসোমারিক প্রভাবে যদি কোনো গ্রুপ ইলেকট্রন সঞ্চরণের মাধ্যমে অণুতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেয় এবং অণুকে নিষ্ক্রিয় করে তোলে, সেই প্রভাবকে বলা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক প্রভাব। যেমন নাইট্রো গ্রুপে খেয়াল করো, নাইট্রোজেনের সাথে অক্সিজেনটা কিন্তু ডাবল বন্ডে যুক্ত থাকে এবং সেই সাথে নাইট্রোজেনের মাথায় এবং অক্সিজেনের মাথায় কিন্তু মুক্তচর ইলেকট্রনও থাকে এবং এর ফলে দেখা যায় এখানে যেই মিথস্ক্রিয়াটা সৃষ্টি হয়, এর ফলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে যায় এবং বেঞ্জিন বলয়টা নিষ্ক্রিয় হয়ে যায়, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা কমে যায়। মেইন কথা হলো, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা যদি বৃদ্ধি পায়, সেটা অবশ্যই ধনাত্মক আবেশীয় প্রভাব এবং ধনাত্মক মেসোমারিক প্রভাব। আর যদি বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস পায়, সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব এবং সেটা ঋণাত্মক মেসোমারিক প্রভাব। মেসোমারিক প্রভাব এবং আবেশীয় প্রভাবের মধ্যে পার্থক্য কী? পার্থক্য একটা সূক্ষ্ম পার্থক্য, শুধুমাত্র মুক্তচর এমন একটা মূলক থাকবে যেটা হচ্ছে মুক্তচর ইলেকট্রন ক্যারি করছে। পাইবন্ধন, যেমন নাইট্রো মূলকের মধ্যে পাইবন্ধনও আছে, মুক্তচর ইলেকট্রন আছে, কিন্তু আমাদের অ্যানিলিনের মধ্যে কিন্তু পাইবন্ধন নেই। বেঞ্জিন বলয়ের সাথে অ্যানিলিন যে যুক্ত থাকে, সেটার মধ্যে কিন্তু কখনোই কোনো পাইবন্ধন থাকে না, শুধুমাত্র নাইট্রোজেন মূলকের মুক্তচর ইলেকট্রন থাকে। আবার নাইট্রো মূলকের মধ্যে দ্বিবন্ধনও রয়েছে, আবার মুক্তচর ইলেকট্রনের রয়েছে। তাহলে মেসোমারিক প্রভাবটাতে অবশ্যই পাইবন্ধন এবং মুক্তচর ইলেকট্রনের উপস্থিতিটা থাকতে হবে। আর ধনাত্মক আবেশীয় প্রভাবের ক্ষেত্রে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেটাতে আমাদের মানে মুক্তচর ইলেকট্রনের উপস্থিতি বা পাইবন্ধন এই দুটোর কোনোটাই দরকার হচ্ছে না। এটা হলো এই মেসোমারিক প্রভাব আর আবেশীয় প্রভাবের একটা সূক্ষ্ম পার্থক্য। তবে এখান থেকে এই ধরনের বড় প্রশ্ন আসে না যে ধনাত্মক মেসোমারিক প্রভাব বা ঋণাত্মক মেসোমারিক মধ্যে পার্থক্য কাকে লিখো বা প্রভাবগুলো কাকে বলে। এটা আসলে যৌগ দিয়ে তোমাকে বলা হবে যে অ্যানিলিনের মধ্যে বা নাইট্রোমূলকের মধ্যে কোনটি বলয়ের সক্রিয়তা দানকারী গ্রুপ আর কোনটি বলয়কে নিষ্ক্রিয়তা দানকারী গ্রুপ, সেটা ব্যাখ্যা করো। সেটা তুমি অনুরণনের মাধ্যমে দেখাবে সেটা নিষ্ক্রিয়তা দানকারী গ্রুপ। এ ধরনের প্রশ্ন আসে এখানে। বা কোনো ধরনের যে অ্যালডিহাইড কিটোন দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাকে বললো যে কোনটা বেশি সক্রিয় হবে কোনটা বেশি নিষ্ক্রিয় হবে। সেক্ষেত্রে তো তোমাকে আসলে মেইন যেটা জানতে হবে, বইয়ে একটা লিস্ট আছে যে বলয়ের সক্রিয়তাকারী দানকারী গ্রুপ কোনগুলো এবং বলয়ের নিষ্ক্রিয়তা দানকারী গ্রুপ কোনগুলো। এই গ্রুপগুলোকে পার্থক্য করে যদি ভালোভাবে পড়ে নিতে পারো, তাহলে দেখা যাবে এই প্রশ্নগুলোর উত্তর তুমি খুব সহজেই দিতে পারবে।
এবার দেখো ছোট কিছু প্রশ্ন রয়েছে যে আমরা হাইড্রোকার্বন প্রস্তুতির জন্য আমি কিছু জায়গা থেকে যে হাইড্রোকার্বনগুলো কীভাবে আমরা সংশ্লেষণ করব, যেমন ক্লিমেনসন বিজারণ দ্বারা হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়, গ্রিকনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়, কোক সংশ্লেষণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই পড়াটা তোমরা অক্ষরপত্রের বইতে পাবে। এই বিক্রিয়াগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে পড়ে নিবে। ক্লিমেনসন বিজারণটার কথা যদি আমি একটু বলি, ক্লিমেনসন বিজারণটা সাধারণত হয় কার্বনযুক্ত কোনো একটা যৌগ, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন যুক্ত যে কোনো ধরনের কার্বনিল গ্রুপে যদি থাকে এবং সেটাকে যদি জিঙ্ক অ্যামালগাম, অর্থাৎ জিঙ্ক এবং মার্কারির এই যে যৌগটা সেটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। আমি আবার বলছি, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বনিল কার্বনে যে বিজারণটা হয় সেই বিজারণটার একটা বিশেষ নাম হচ্ছে, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এবং এর ফলে যেটা হয়, এই বিজারণের ফলে এই কার্বনিল কার্বনটা ভেঙে একটা CH2 মূলক তৈরি হয়। এবার দেখো কার্বনিল কার্বনের দুইটা হাত, কার্বনের যেহেতু চারটা হাত, দুইটা হাত দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত, বাকি দুইটা হাত খালি রয়েছে। এই দুইটা হাতে তুমি যে কোনো ধরনের জিনিস, দুইটা হাইড্রোজেনও দিতে পারো, দুইটা হাইড্রোজেন দিলে হচ্ছে আমাদের ফর্মালডিহাইড তৈরি হচ্ছে, অথবা CH3 তুমি আস্তে আস্তে করে কার্বন সংখ্যা বাড়িয়ে অনেক বড় ধরনের একটা এলডিহাইড নিতে পারো, কিটোন নিতে পারো। নেওয়ার ফলে এর ফলে যেটা হবে, যদি যেই কার্বনিল মূলকটা থাকবে সেই শুধু কার্বনিল মূলকটা CH2 হবে, বাকি যেই গঠনটা থাকবে সেই গঠনটা একই থাকবে। যেমন ধরো এখানে আমরা ফর্মালডিহাইডের উদাহরণটা খেয়াল করি, যেখানে কার্বনিল কার্বন রয়েছে আর এখানে রয়েছে দুইটা হাইড্রোজেন। কার্বনিল কার্বন, কার্বন এবং অক্সিজেন রয়েছে ডাবল বন্ডে, আর দুইটা হাইড্রোজেন রয়েছে কার্বনের দুই হাতে। তাহলে কার্বনিল কার্বনটা চেঞ্জ হয়ে চলে আসলো CH2-তে, আর বাকি যে দুইটা হাইড্রোজেন ছিল তাহলে CH2 আরও দুইটা হাইড্রোজেন, তাহলে হয়ে গেল CH4 এবং তৈরি হয়ে গেল আমাদের মিথেন। আমি কিন্তু ক্লিমেনসন বিজারণ করলাম অ্যালডিহাইড বা কার্বনিল মূলকের এবং পেয়ে গেলাম আমি একটা হাইড্রোকার্বন বা অ্যালকেন। ঠিক তেমনিভাবে গ্রিকনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব এবং কোপ সংশ্লেষণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব। তোমরা অ্যালকেন প্রস্তুতির এই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে পড়বে এবং ক্লিমেনসন বিজারণটা খুব বিশেষভাবে ভালোভাবে পড়বে, কারণ হচ্ছে ক্লিমেনসন বিজারণ থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিমেনসন বিজারণ থেকে হাইড্রোকার্বন প্রস্তুতি এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, এবং আসে গ্রিকনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনায় আমরা যে জিনিসটা জানলাম যে আবেশীয় প্রভাব, ধনাত্মক আবেশীয় প্রভাব, ঋণাত্মক আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব, ঋণাত্মক এবং ধনাত্মক মেসোমারিক প্রভাব, এবং আমরা অ্যালকেন প্রস্তুতির জন্য 3টা ধাপ জানলাম। এর উত্তরগুলো বা এর বিক্রিয়াগুলো অক্ষরপত্রের বইয়ে আছে, আমি এর স্টিল পিকচার তোমাদেরকে লেকচারের সাথে দিয়ে দিচ্ছি। আশা করব সবাই পড়াগুলো তৈরি করে রাখবে এবং সবাই ভালো থাকবে, পরিবারের সাথে সুন্দর সময় কাটাবে। আসসালামু আলাইকুম।